জিনিসটা হলো দেখো এখানে হচ্ছে হলো পাস বাই ভ্যালু হয়। পাস বাই ভ্যালু কোন সময় হবে, ঠিক আছে? এটা 20 এর ঠিক নাই, তখন আমরা দেখবো যে আসলে এটা 20 না, এটা দেখবার 10 হবে। আচ্ছা, আসলে আমাদের পাস বাই ভ্যালু হবে হলো যখন কোনো তুমি প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে কাজ করবে। প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো? যেগুলো হচ্ছে ফর এক্সাম্পল যে আইএনটি, তারপর হচ্ছে হলো ডাবল, ক্লোজ, ক্যারেক্টার, বুলিয়ান, এগুলো হচ্ছে আমার প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে? দুই ধরনের ডাটা টাইপ আছে, একটা হলো প্রিমিটিভ, একটা নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ কোনগুলো? যেগুলো হলো ক্লাস টাইপের ডাটা টাইপ। যেগুলো ক্লাস টাইপের ডাটা টাইপ সেগুলোকে আমরা বলি নন প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে? আচ্ছা, যদি প্রিমিটিভ ডাটা টাইপ হয় তখনই কম্পাইলার বুঝে নেয়, মানে জাভা যে JVM আছে সে বুঝে নেয় যে এখানে হলো আমার পাস বাই ভ্যালু হবে। আচ্ছা, পাস বাই ভ্যালু জিনিসটা কি? পাস বাই ভ্যালু জিনিসটা হচ্ছে তুমি যখন একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করবা, মনে করো এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, এ ইকুয়াল টু বি লিখলাম, তাহলে এ থেকে বিতে হলো ভ্যালুটা পাস হয়ে যাবে, বাট তাদের মধ্যে কোনো রিলেশন ক্রিয়েট হবে না। এটা হচ্ছে পাস বাই ভ্যালু, ঠিক আছে? সো এখানে যদি আমি একটু খেয়াল করি, ফার্স্ট আমি একটা ভ্যালু ডিক্লেয়ার, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হলো আইএনটি এ। সো অলওয়েজ এটা মনে রাখবা যে আমি কোনো ভেরিয়েবলের সামনে যদি কোনো সময় একটা ডাটা টাইপ দেই, সাথে সাথে ভেরিয়েবল ক্রিয়েট হয়, বাট মেমোরি লোকেশন অ্যালোকেট হবে। এটা ডিপেন্ডস করে যে তুমি কি ধরনের ভেরিয়েবল ইউজ করতেছো। যদি প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করো তাহলে সাথে সাথে একটা মেমোরি লোকেশন তৈরি হয়ে যায় তার জন্য। আর যদি নন প্রিমিটিভ ইউজ করো তাহলে যদি শুধুমাত্র নিউ যখন ইউজ করবা তখনই কেবলমাত্র তোমার একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, মানে অবজেক্ট ক্রিয়েট হবে। জাস্ট লাইক হচ্ছিল তুমি মনে করো আমরা লাস্ট ক্লাসে কি বক্স টাইপের একটা ক্লাস করছিলাম না, যেমন আমাদের একটা ক্লাস ছিল বক্স, যেটার মধ্যে ভেরিয়েবল ছিল উইথ হাইট ডেপথ। এখন আমরা বক্সে যখন অবজেক্ট ক্রিয়েট করছি তখন কিভাবে করছি? বক্স বি ইকুয়াল টু নিউ বক্স, এভাবে লিখছি না, ঠিক আছে? তো এটা কি হইছে, বি এর জন্য একটা মেমরি, একটা ভেরিয়েবল তৈরি হয়েছে এন্ড একটা মেমরি লোকেশন তৈরি হয়েছে। মেমরি লোকেশন মানে কি ছিল? তিনটা ভেরিয়েবল ছিল, উইথ হাইট ডেপথ এন্ড তার জন্য আবার ওই যে কনস্ট্রাক্টর ফাংশন এগুলো রাখার জন্য একটা মেমরি স্পেস তৈরি হয়েছে, ঠিক আছে? বাট যদি আমি অনলি এগুলো তো লিখতাম, এখানে কমা দিয়ে দিতাম, সেমিকোলন দিয়ে দিতাম, জাস্ট বক্স বি লিখতাম, নিউ দিয়ে অবজেক্ট ইনিশিয়ালাইজ করলাম না, তখন অনলি ভেরিয়েবলটা ক্রিয়েট হয়, বাট মেমরি লোকেশন অ্যালোকেট হয় না। দ্যাট মিন্স হলো জাস্ট এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে থাকে। বাট তুমি যখন আবার বি ইকুয়াল টু নিউ বক্স লিখবা তখন হচ্ছে হলো এখানে একটা মেমরি লোকেশন তৈরি হয়, যেটার মধ্যে থাকে উইথ হাইট ডেপথ কনস্ট্রাক্টর মেথড যা যা আছে সবগুলা মেমরি লোকেশন তৈরি হয়ে যায়। দ্যাট মিন্স আফটার নিউ দেওয়ার পরেই সেখানে হচ্ছে একটা মেমরি লোকেশন তৈরি হবে, আদারওয়াইজ সেখানে জাস্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে থাকে। বাট প্রিমিটিভ ডাটা টাইপ যদি হয় তাহলে এই সামনে যখন তুমি টাইপ দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, ভেরিয়েবল ডিক্লারেশন আর মেমরি লোকেশন অ্যালোকেশন একসাথে হয়ে যাবে। বুঝা গেছে কথাটা? মানে ভেরিয়েবল ডিক্লারেশন মানে তুমি যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য জানি যে জাস্ট আইএনটি একটা ভেরিয়েবলের নাম লিখে, মানে একটা টাইপ আর ভেরিয়েবল নাম লিখে হয়ে যায়, ঠিক আছে? বাট এখানে কিন্তু দুইটা কাজ হয়, একটা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা এন্ড তার করসপন্ডিং একটা মেমরি লোকেশন অ্যালোকেট করা হয়, ঠিক আছে? সো আইএনটি মনে করো সামথিং একটা আমি ভেরিয়েবল দিলাম বক্স বি, সামনে যদি কোনো টাইপ দাও, কোনো একটা ভেরিয়েবলের নামের সামনে টাইপ দিলে সাথে সাথে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়, ঠিক আছে? এটা সব ক্ষেত্রে প্রিমিটিভ না নন প্রিমিটিভ সব ক্ষেত্রে ভেরিয়েবলের নামের সামনে যদি ডাটা টাইপ দাও তার সাথে সাথে সে একটা মেমরি সরি ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলবে, যেটা হলো এখানে ভেরিয়েবল ক্রিয়েট করবে। বা মেমরি লোকেশন ক্রিয়েট হবে নন প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে তুমি যখন নিউ দিয়ে ওই কনস্ট্রাক্টরটা কল দিবা তখনই কেবলমাত্র তোমার ওই মেমরি লোকেশনটা তৈরি হবে, ঠিক আছে? বাট নন প্রিমিটিভ এই প্রিমিটিভের ক্ষেত্রে কি হবে, ভেরিয়েবল ডিক্লারেশন আর মেমরি লোকেশন অ্যালোকেশন একসাথে হয়ে যাবে। ওটার জন্য আর কোনো নিউ তো আর লাগে না, ইন্টিজারের ক্ষেত্রে নিউ লাগে, বুঝা গেছে? তো আসলে এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন কি হচ্ছে, এখানে একটা লোকালি এ একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাচ্ছে এন্ড তার জন্য করসপন্ডিং একটা মেমরি লোকেশন তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে 10 বসে যাচ্ছে মেমরি লোকেশন। তো এখানে হলো 10, এগুলো কিন্তু লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কি? এটা অনেক ধরনের লোকাল ভেরিয়েবল আছে। একটা হচ্ছে হলো ফাংশন মেথডের জন্য লোকাল ভেরিয়েবল, মেথড লোকাল, আর একটা হচ্ছে হলো ক্লাস লোকাল।
আসলে সোজা কথা হচ্ছিল কোনো সময় যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো তখন দেখবা যে এটার উপরের দিকে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট কোনটা এটা, আর এইটার নিচের দিকে এটার এই করসপন্ডিং সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শেষ এটা হচ্ছে তার স্কোপ। একদম সিম্পল ভাষা। এখন আমি যদি এই ইন্টিজারটা এখানে ডিক্লেয়ার না করে আমি যদি এই জায়গায় ডিক্লেয়ার করতাম তাহলে ওটা ক্লাস ভেরিয়েবল হয়ে যেত। এটা বলে ক্লাস ভেরিয়েবল, ঠিক আছে? কাইন্ড অফ তুমি বলতে পারো ক্লাস গ্লোবাল ভেরিয়েবল। ওটা এটার স্কোপ কি এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট, বুঝা গেছে? আবার ফল লুপের ভিতরে তুমি একটা যদি ডিক্লেয়ার করো তাহলে শুধুমাত্র ওইটা স্কোপ ওই ফল লুপের ভিতরে। ইফের ভিতরে যদি ডিক্লেয়ার করো তাহলে ওই স্কোপ ইফের ভিতরে। মানে আগে আমরা সি এর মধ্যে জানতাম যে আমরা অনলি হচ্ছিল ফার্স্টের দিকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসতে পারি, বাট এখানে তুমি একটা ইফের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, ফরের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, যে কোনো জায়গায় তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সো এখানে যখন আমি বিফোর মডিফিকেশন এটা যে এ যখন ভেরিয়েবল প্রিন্ট করতে যাব তাহলে এ অ্যাক্সেস করলো তার মেমরি লোকেশন কে। এই মেমরি লোকেশন কোনটা? এটা না? সো এখানে প্রিন্ট হবে কি 10, ঠিক আছে? এবার তো ওকে। এবার আসো আমরা কল করি ফাংশন দিয়ে। আমি যখন এ কে কল দিলাম তখন এটা এক্সিকিউশন করা শুরু করবে। ফার্স্ট ইনস্ট্রাকশনটা কোনটা? এটা আগে এক্সিকিউট হবে না, কারণ এটার মাধ্যমেই তো ঢুকবে, এন্টার করবে। সো এখান দিয়ে ফার্স্টে এন্টার করলো, তাহলে আইএনটি এ। আমি কি বলছিলাম, যখনই কোনো ভেরিয়েবলের নামের সামনে তুমি যখন একটা ডাটা টাইপ দিবা তখনই সাথে সাথে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। বাট প্রিমিটিভের ক্ষেত্রে সাথে সাথে মেমরি লোকেশন অ্যালোকেট হয়ে যাবে। বাট নন প্রিমিটিভের ক্ষেত্রে নিউ দেওয়ার পরে তারপরে হচ্ছে মেমরি লোকেশন তৈরি হবে। তাহলে এখানে কি এর জন্য কি একটা মেমরি লোকেশন তৈরি হয়ে যাবে না, এন্ড ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যাবে, কারণ এটা হলো প্রিমিটিভ ডাটা টাইপ এন্ড তার সামনে একটা ভেরিয়েবলের নামের সামনে ডাটা টাইপ আছে। তাহলে এইটার জন্য যে একটা এ এন্ড তার করসপন্ডিং একটা মেমরি লোকেশন তৈরি হয়ে যাবে। এখন এই এর ভ্যালুটা কি হবে, এখান থেকে জাস্ট ভ্যালুটা পাস হয়ে যাবে, ঠিক আছে? সো এর জন্য এখানে এই জন্য এখানে কোনো রিলেশন তৈরি হয় না। কারণ কি ওই যে তুমি যখন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছো তার জন্য আলাদা মেমরি লোকেশন তৈরি হয়ে যাচ্ছে। সো তাদের মধ্যে যে আরেকটা রিলেশন ক্রিয়েট হবে যে সে একজন আরেকজনকে রেফার করবে, এই ধরনের কোনো কিছু রিলেশন তাদের মধ্যে ক্রিয়েট হয় না, কারণ তারা নিজেদের জন্য আলাদা আলাদা তাদের জন্য মেমরি স্পেস আমি অ্যালোকেট করে দিছি। সো কেন তারা আমরা একে অপরের সাথে রিলেশন তৈরি করতে যাবো, ঠিক আছে? কাইন্ড অফ এবার চিন্তা করতে পারি এখানে ইকোনেসের ব্যাপার আছে যে আমার মেমরি লোকেশন আছে তোমার মেমরি লোকেশন আছে, কেন আমরা দুজনের মধ্যে মারামারি করতে যাবো? সো দুজন জাস্ট পাস বাই ভ্যালু করে আমরা ভ্যালুটা জাস্ট নিয়ে নিব, দ্যাটস ইট। আচ্ছা, এবার যখন আসবো এই এ, এটা কোনটা? এই কি এখানে চিনে না, কারণ এর স্কোপ হচ্ছিল এই কালিব্রেস থেকে কালিব্রেস, ইভেন দো ভ্যারিয়েবলের নাম সেম। সো অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। একটু আগে যে আমি দেখবার পড়ার সময় এখানে নাম দিছিলাম, তাহলে হয়তো তোমরা মনে করতে যে এখানে নাম দিছি এর জন্য আলাদা ভেরিয়েবল হয়ে যাচ্ছে। না, ভেরিয়েবলের নামের সাথে কোনো রিলেশন নেই, কারণ আন্ডারলাইনে তাদের জন্য আলাদা আলাদা মেমরি লোকেশন তৈরি হয়। আসলে তারা আন্ডারলাইনে হলো মেমরি লোকেশন নিয়ে কাজ করে। আমরা হয়তো ভেরিয়েবল নিয়ে বলতেছি যে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, বাট তারা আসলে মেমরি লোকেশন নিয়ে কাজ করে। তো এবার আসলাম a প্লাস 10 করলাম, এটা কোথায় 10 যোগ হবে? এটাতে না, ওটাতে যোগ হবে, কারণ ওটা তো আমি জানিও না ওটা কি। তাহলে এটা বার হয়ে হবে হলো, ঠিক আছে? এরপরে প্রিন্ট করলে প্রিন্টেবল, ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? এখন যখন এই লাইনটা এক্সিকিউশন করা শেষ হয়ে যাবে, মানে এই যে এই লাইনটা এক্সিকিউট করে এখানে যখন চলে আসবে, দ্যাট মিন্স এখানে এই লাইনে যখন চলে আসবে তখন কি এটার কাজ শেষ না? এটার কাজ শেষ হলে যখনই কোনো ফাংশনের কাজ শেষ হয়ে যাবে ওই ফাংশনের মধ্যে যত কিছু তুমি তৈরি করেছিলে সব কিছু ভ্যানিশ হয়ে যাবে। সো এই ফাংশনের কাজ শেষ সাথে সাথে এইটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, মেমোরিতে এটা কোনো এক্সিস্টেন্স না, এটা চিনেই না কেউ, কারণ এটা মেমোরি থেকে অলরেডি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এরপরে যখন এই লাইনে আসবা তখন এ আসবে কোনটা? টেন থেকে, কারণ এই একটা টেন আছে ওইটা তো মেমোরি লোকেশন নাই, এর জন্য এখানে প্রিন্ট হবে হলো, ঠিক আছে? সিমিলার
সিমিলারলি এইটা আসলে আমরা অনেক টাফভাবে চিন্তা করি, বাট এই জিনিসটা কি সেম আমি যদি এভাবে বলতাম যে আইএনটি বি আসছে, তারপরে হচ্ছে হলো ফাংশন কল না করে আমি ধরো বি ইকুয়াল টু এ করলাম, বি প্লাস ইকুয়াল টু 10 করলাম। এখন এখানে যে আমি প্রিন্ট করলাম হচ্ছে হলো সে ধরো এও প্রিন্ট করে দিলাম, বিও প্রিন্ট করে দিলাম। এখানে কি হবে? এটা কত হবে? এটা 10 হবে না? আর নিচেরটা 20। কারণ কি আমি বি এর মধ্যে এর মধ্যে চেঞ্জ করতেছি। তো সিমিলারলি আমি যখন আসলে কি করতেছি, এটা আসলে আমি মানে এটা শর্টকাট ফর্ম লিখছি বি প্লাস 10, বাট আমি এখানে যখন আমি এ লাইনটা যখন এক্সিকিউট করছিলাম বি ইকুয়াল টু এ, এখানে কি জাস্ট এ এর ভ্যালুটা বি এর মধ্যে বসতেছে না, তাতে মধ্যে কোনো কিছু কানেকশন তৈরি হয়। সো আগে যেটা ছিল যে ফাংশন যে যেটা থাকলাম, সিমিলারলি এটাও কি এখান থেকে জাস্ট ভ্যালুটা পাস হয়ে যাচ্ছে না, তাদের মধ্যে কোনো কানেকশন কি হবে? এটা হচ্ছে পাস বাই ভ্যালু, যেটা অলরেডি আমরা পড়ে আসছি সি এর মধ্যে, পয়েন্টার ছাড়া যেটা ছিল। তো এখানে পাস বাই ভ্যালু হবে। সো পাস বাই ভ্যালু বোঝার সুবিধা একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হলো যখন তুমি অ্যাসাইনমেন্ট করবা তখন দেখো যে ভেরিয়েবল দুইটা আসলে কি, প্রিমিটিভ না নন প্রিমিটিভ। যদি প্রিমিটিভ হয় তাহলে পাস বাই ভ্যালু, আর নন প্রিমিটিভ হলে পাস বাই রেফারেন্স। এখন পাস বাই রেফারেন্স কিভাবে কাজ করে? সো এটা যদি একটু দেখি, ধরো আমরা একটা ক্লাস তৈরি করে নিই। আচ্ছা একটু জাস্ট করে নিই, এখন আমরা একটু দেখবো যে আসলে একই দেখো একটা ফাইলের মধ্যে আগে কি আমরা একটা ক্লাস তৈরি করতাম না, solution.java এর মধ্যে একটা ক্লাস তৈরি করতাম, একটা ফাইলের মধ্যে মাল্টিপল ক্লাসও তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল ধরো আমি একটা সিম্পল একটা ক্লাস তৈরি করে নিই, এখানে স্টুডেন্ট রাখলাম, স্ট্রিং নেম, ঠিক আছে? তো একই ক্লাস মানে ফাইলের মধ্যে তুমি মাল্টিপল ক্লাস রাখতে পারো। বাট দেখো আগেরটার মধ্যে পাবলিক ছিল, পাবলিক সলিউশন ছিল, ঠিক আছে? মানে পাবলিক ক্লাস সলিউশন ছিল, পরেরটার মধ্যে কিন্তু আমি পাবলিক দেইনি, কারণ একটা ফাইলের মধ্যে অনলি একটাই পাবলিক ক্লাস থাকতে হবে, এবং যেটা পাবলিক ক্লাস দিবা সেটার নামই হলো ফাইল নেম হবে। আর বাকি যদি কোনো ক্লাস দাও সেগুলা মানে পাবলিক বাদে দিতে হবে, প্রাইভেট প্রোটেক্টেড অন্য কিছু, ঠিক আছে? আচ্ছা এখানে একটা আমি আমার কাজের সুবিধার জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিই, ইনসার্ট কনস্ট্রাক্টর। ওকে, সো এটা হচ্ছে একটা সিম্পল একটা ডেমো ক্লাস, যেটা হচ্ছে হলো জাস্ট একটা নেম ভেরিয়েবল রাখে আমি কনস্ট্রাক্টর দিয়ে ওই নেম ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এখন আচ্ছা দিস কিওয়ার্ড এগুলো পরবর্তীতে আসবো আমরা, মানে নেক্সট ইনহেরিটেন্স করতে গেলে ওই সময় কারো ডিটেলস দেখবো। আপাতত ধরো দিস নামে একটা কিওয়ার্ড আছে, অথবা স্কিপ করে দিতে হবে, ঠিক আছে? ভ্যালু ইনিশিয়ালাইজ। আমি এই পোর্শনটুক আমি কমেন্ট আউট করে দিই, এটাকে আমি উপরে নিয়ে যাই। এখন ধরো স্টুডেন্টের একটা ক্লাস তৈরি করি, অবজেক্ট তৈরি করি, st ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, নেম দিলাম আচ্ছা জাস্ট এটা হচ্ছে প্রিন্ট করতেছে মানে নেম ভেরিয়েবলটা, ঠিক আছে? এখানে এস আউট দিয়ে
সো এখানে হচ্ছে হলো st1 প্রিন্ট করব, st2 প্রিন্ট করব। সো st1 এখানে কি প্রিন্ট হবে? অনেক, আর এটা হলো 9, ঠিক আছে? সো এটা হচ্ছে যে আজকে কোশ্চেনের ফার্স্ট পার্টটা ছিল, ঠিক আছে? সো জাস্ট যেটা দিচ্ছি সেটাই প্রিন্ট করে দেবে, যে ভ্যারিয়েবল কিছু। এখন দেখো আসলে এখানে কি হয়েছে এতক্ষণ, আমি যখন st1 দিলাম আসলে সে কি করতেছে, মেমোরির মধ্যে একটা st student1 তৈরি করে নিচ্ছে, সেখানে নেম ভেরিয়েবলের মধ্যে রাখতেছে হচ্ছে হলো অনিক, এন্ড তার করেসপন্ডিং যে মেথডগুলো আছে সেগুলো সে লিখে ফেলতেছে। এটা মেমোরি লোকেশন একটা জায়গা তৈরি হয়ে গেছে ওই মেথডগুলো সহ। আফটার দ্যাট, আচ্ছা এটা পয়েন্ট করতেছে এখানে, আফটার দ্যাট st2 যখন তৈরি করলাম সেখানে আরেকটা নেম ভেরিয়েবল তৈরি হচ্ছে যেটার মধ্যে স্ট্রিং হিসেবে 9 আসতেছে, দেন এখানে আদার্স যে কোনো স্ট্রাকচার এন্ড মেথডগুলো ছিল সেগুলো তৈরি হবে। দেন আমি এখন যদি st1.print কল করি তাহলে st1 এটা মেমরি কোথায়, এই জায়গায়। সো এটা প্রিন্ট মেথডটা বলতে পারে, এটা প্রিন্ট মেথডটা নেম যখন অ্যাক্সেস করতে যাবে তখন পাবে হচ্ছে হলো অনেক ভ্যালুটা। সেম ভাবে st2 এখন যখন এই লাইনটা এক্সিকিউট করবে, নাইনটা অনেক হয়ে যাবে, মানে কি হবে, পয়েন্টারটা চেঞ্জ হবে, পয়েন্টার চেঞ্জ হবে, ভ্যালুটা চেঞ্জ হবে নাকি পয়েন্টার চেঞ্জ হবে, এখানে হচ্ছে হলো পয়েন্টার চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে কোনো ভ্যালু চেঞ্জ হবে না, কারণ এই দুইটা টাইপ কি, ক্লাস টাইপের অবজেক্ট না এগুলা, এগুলো তো অবজেক্ট, এগুলো কি নন প্রিমিটিভ। আমি একটু আগে বলছিলাম যে নন প্রিমিটিভের ক্ষেত্রে অলওয়েজ পাস বাই রেফারেন্স হয়। দ্যাট মিন্স তুমি যখন অ্যাসাইন করবা অথবা পাস করবা তখন ভ্যালু পাস হবে না, রেফারেন্স পাস হবে, ঠিক আছে? সেম ইকুয়াল কন্ডিশনই আমি ইকুয়াল দিচ্ছি, অ্যাসাইনমেন্ট করতেছি, বাট এখানে ভ্যালু অ্যাসাইনমেন্ট হবে না, রেফারেন্স অ্যাসাইনমেন্ট হবে। দ্যাট মিন্স কার রেফারেন্স চেঞ্জ হবে এখানে, স্টুডেন্ট এর ওয়ানের, টু এরটা ওয়ানে চলে যাবে, a equal to 5, b equal to 10, a equal to b, কার ভ্যালু চেঞ্জ হবে, b এর ভ্যালু চেঞ্জ হয়, a এর ভ্যালু চেঞ্জ হয় না? তাহলে এখানে আমি কার মধ্যে রাখতেছি, s2 এর মধ্যে, তাহলে কার রেফারেন্স চেঞ্জ হবে, s2 এরটা, s2 এর রেফারেন্স চেঞ্জ হয়ে কোথায় চেঞ্জ হবে, s21 মানে st1, তাহলে এটা আগে এখানে ছিল, এটা এখন চেঞ্জ হবে কোথায়, সো এইটা থাকবে না, এটা রেফারেন্স আছে কেউ, এটা ডিলিট হয়ে যাবে। আর এখানে হচ্ছে গার্বেজ কালেক্টর নামে একটা জিনিস আছে, সেখানে এটা এমপ্লয় হয়। গার্বেজ কালেক্টর নেক্সট ক্লাসে আমরা এটা দেখি, ঠিক আছে? গার্বেজ কালেক্টর জিনিস খুবই সিম্পল, এগুলো আসলে আমাদের কোনো কিছু করতে হয় না, জাস্ট আমরা টপিকটা জানবো কি করতে হয়, মানে কি আছে। তাহলে দেখো এখন st1 আর st2, ঠিক আছে? এখন একই জায়গায় পয়েন্ট করতেছে না? এখন যদি st2.name এর মধ্যে ইকুয়াল দিয়ে প্রমাণ রাখি, এটা কোথায় চেঞ্জ হবে, এই মেমরি লোকেশন চেঞ্জ হবে। st2 জানে না যে st1 আবার একই জায়গায় মেমরি লোকেশন পয়েন্ট করতেছে, আমি পয়েন্ট করতেছি এক জায়গায়। এখন এটা st1 করতেছে কি করতেছে না আমার দেখার বিষয় না, আমি যে জায়গায় পয়েন্ট করতেছি আমার মেমরি লোকেশন এখন এটা, আগে এটা ছিল বাট এখন চেঞ্জ হয়ে গেছে এই উপরেরটা। এখন আমি যে চেঞ্জ হলে নেমের মধ্যে এখানে চেঞ্জ হবে, এখানে হবে normal। এখন যদি আমি প্রিন্ট করি এটা আফটার মডিফিকেশন st1.print দিলে কি প্রিন্ট হবে, st2.print দিলে, বুঝা গেছে? সো अगेन এখন আমরা যদি কোশ্চেনটা দেখি, আজকে কোশ্চেনটা, যে কোশ্চেনটা দেখো বুক 1 এন্ড ফার্স্ট এগুলো জাস্ট প্রিন্ট করে দিলাম। এখন বুক 1 ইকুয়াল টু বুক 2, তাহলে কি কার রেফারেন্স চেঞ্জ হবে, বুক 1 এর, তাহলে বুক 1 কোথায় পয়েন্ট করবে, বুক 2 তে, ঠিক আছে? এখন বুক 1.name এ গেলে কোথায় চেঞ্জ হবে, বুক 1 এ চেঞ্জ হবে, এই যে জাভা কোডে এটা চেঞ্জ হবে না, মানে এটা আমি গ্রাফিক্যালি দেখালাম না, তাহলে এটা চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে ইন্ট্রোডাকশন টু জাভা। এখন যদি বুক 2 প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে, ইন্ট্রোডাকশন টু জাভা, আইএসবি নাম্বার যেটা আছে ওইটাই থাকবে, বুঝা গেছে? সো এটা হচ্ছে হলো পাস বাই রেফারেন্স। দ্যাট মিন্স আমার ভ্যালু আমি চেঞ্জ করতেছি অনেক কিছু, আচ্ছা এই গসিপ পরে বলি, এই
পরে করি, জানি অনেক ভুল হয়ে গেছে, পরবর্তীতে আবার ঠিক করবো। এগুলো থাকবে, সমস্যা নাই, আফসোস করো না। নেক্সটে সিটি আছে, মিড এক্সাম আছে, প্রায় মিডেই এই 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্স টাইপের কোশ্চেন থাকে, পারো না থাকবে না, পড়ে নিতে হবে। কারণ শোনো, তুমি যখন ওয়ানে ছিলা তখন ওই এবিসিডি অনেক টাফ লাগতো, আবার যখন পড়ে এখন বড় হয়েছো, এখন তো এবিসিডি কিছুই না, ঠিক আছে? তো এ পড়লে আবার দেখবে যে ওগুলো চলে যাবে। আবার যখন আবার অনার্স পাস করে যে আমাদের মতন বয়সে চলে আসবে, তখন দেখবে এগুলো কি আসলে এটা কিছুই না, এখন অনেক বেশি লাগে। আচ্ছা যাই হোক, ওগুলো পরে আসে। আচ্ছা, তাহলে 5 বাই রেফারেন্সের ক্ষেত্রে হলো, মানে আমি যখন প্রিমিটিভ নন প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে কাজ করবো, যখন অ্যাসাইনমেন্ট করবো, তখন শুধুমাত্র রেফারেন্স চেঞ্জ হবে, বাট ভ্যালু চেঞ্জ হবে না। ভ্যালু চেঞ্জ হবে এরপরে যদি তুমি ওটা ডট দিয়ে অ্যাক্সেস করে তুমি যে ভ্যালু চেঞ্জ করো, দেন ভ্যালু চেঞ্জ হবে, আদারওয়াইজ এখানে কোনো ভ্যালু চেঞ্জ হবে না, জাস্ট রেফারেন্সটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন অ্যান্সার করতে গেলে এইভাবে গ্রাফিক্যাল ভিউ দিয়ে অ্যান্সার করলে বেটার। গ্রাফিক্যাল ভিউ মানে রাফের মধ্যে তুমি যে একটা অবজেক্ট তৈরি করতেছো, সাথে সাথে একটা মেমোরি লোকেশন তৈরি করে দাও, এটা এখানে পয়েন্ট করতেছে, S2 পয়েন্ট করতেছে আরেক জায়গায়। দেখো, আমরা এগুলো কিন্তু আমাদের বোঝার জন্য করতেছি, আমাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য করতেছি, বাট এগুলো কি আমাকে নিজে হ্যান্ডেল করতে হইতেছে? কোনো জায়গায় বলতে হইতেছে যে এখানে পয়েন্টটা ক্রিয়েট করো, স্টার দিয়ে স্পেশালভাবে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করো, দেন আবার অ্যাক্সেস করতে গেলে যে আমাদের অ্যারো চিহ্ন দিয়ে অ্যাক্সেস করো, এই ধরনের কোনো কিছু করতে হচ্ছে? এগুলো সব নিজে জাভা হ্যান্ডেল করে দিতেছে, বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট ইউ আর ইউজিং জাভা রেফারেন্স অন, বা তুমি ইউজ করতেছো জাভা 5 বাই যে 5 বাই ভ্যালু, ঠিক আছে? এটা তোমার জাস্ট বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে এই জায়গায় তো 5 বাই রেফারেন্স হচ্ছে, কারণ এটা অনুসারে তুমি হয়তো একটা জিনিস ডিজাইন করতেছো। সো সিমিলারলি এটা আমি যদি এখন এটা হলো আমি একটা ইডে বুঝালাম, এটা কি বলে ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট দিয়ে বুঝালাম। সিমিলারলি এটাও কিন্তু যে ফাংশন দিয়ে করা যায়, ফাংশন দিয়ে করলে কি ওখানেও কিন্তু 5 বাই রেফারেন্সই হবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা জিনিস বলে শেষ করে দিই, লাস্ট আমরা নেক্সট ক্লাসে পড়বো, তাও আমি একটু হালকা একটু বলে নিই। এটা হলো গার্বেজ কালেকশন নামে একটা জিনিস আছে। গার্বেজ কালেকশন জিনিসটা হলো, গার্বেজ কালেকশন এমন একটা প্রসেস যেখানে তুমি যখন কোনো একটা মেমোরি অ্যালোকেট করতেছো, এরপরে ওই মেমোরিটা যদি কোনো সময় ইউজ না হয়, তাহলে ওইটা মেমোরি রাখার দরকার আছে, মেমোরিটা বাদ দিয়ে দেবো, ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এই ক্লিয়ারেশনের কাজটাই করে গার্বেজ কালেকশন। ক্লিয়ার কীভাবে করে? এটা সে অটোমেটিক করে নেয়, তোমার কোনো কিছুই করতে হবে না। এটা কোন সময় করবে? যখন ধরো একটা মেমোরি লোকেশন আছে, এটা প্রত্যেকটা একটা রেফারেন্স কাউন্ট রাখে, যে কয়েকটা ভেরিয়েবল ওই মেমোরি লোকেশনে পয়েন্ট করতেছে, সে নিজে এটা রাখে কাউন্ট। যখন দেখে এটা 0 হয়ে গেছে, সাথে সাথে এটা ডিলিট করে, সাথে সাথে করে না, কিছুক্ষণ পরে করে, তার ইচ্ছা মতো, কারণ এটা যেহেতু সে নিজে করতেছে। সো এই যে সেম এখানে আমি যখন st1 ইকুয়াল টু st2 ইকুয়াল টু st1 যখন করলাম, তখন st1 এর রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। তো st2 যে মেমোরি লোকেশনে পয়েন্ট করতেছিল, সেটাকে আর এক্সিস্টেন্স, মানে তাকে কেউ আর পয়েন্ট করতেছে, সো এটা রেফারেন্স কাউন্ট হয়ে গেছে 0। তো এটা গার্বেজ কালেক্টেড হয়ে যাবে। এটা কেন দরকার, কী কারণে দরকার, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো নেক্সট ক্লাসে আসার আগে একটু গার্বেজ কালেকশন আর ইনহেরিটেন্সটা দেখে আসবা, তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, শনিবার দিন তোমাদের 9:30 বাজে ক্লাস হবে, 116 নম্বর রুমে, 16 নম্বর না 115 নম্বর, ঠিক আছে? ফার্স্ট ক্যাম্পাসে 115 নম্বর রুমে 9:30 বাজে ক্লাস। আর সোমবার দিন ক্লাস হবে না, 9:30।